আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলীয় প্রার্থীর সমর্থনে ডানলপ থেকে সিঁথি মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন। ভোটদাতাদের মন জয়ে সব রকম চেষ্টা চালাচ্ছে বামফ্রন্ট, কংগ্রেস সহ অন্য দলগুলিও। রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের আজ শেষ দিন। দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দেওয়ার সময়সীমাও আজ শেষ হচ্ছে। নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়াকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করার উপর জোর দিচ্ছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরী প্রয়াত। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ইডেনে আজ আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন। সকালে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভা করবেন তিনি। এরপর পশ্চিম বর্ধমানের আসানসোল এবং বীরভূমের সিউড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে আরও দুটি জনসভা করার কথা তাঁর। এদিকে বিজেপি নেতা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ হুগলির সিঙ্গুরে কৃষকদের একটি সভায় উপস্থিত থাকবেন। দুপুরে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে এক সম্মেলনে যোগ দেবেন তিনি। রাজ্য সফররত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ মালদায় একটি বৈঠকের পর উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর চব্বিশ পরগনার বরানগরে দলীয় প্রার্থীর সমর্থনে ডানলপ থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন। পানিহাটিতে প্রচারের কর্মসূচি রয়েছে তাঁর। বামফ্রন্ট, কংগ্রেস সহ অন্য দলগুলিও আজ মিটিং, মিছিল ও জনসভা করবে। এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে দায়ী বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, প্রথম থেকেই এসআইআর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে শাসক দল। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে পরিস্থিতিটাকে আরো জটিল করে বহু ভারতীয় মুসলমান, মতুয়া, হিন্দু উদ্বাস্তু, আদিবাসীর নাম ভোটার লিস্টে ওঠেনি। এটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়নি প্রসেস। সম্পূর্ণ পরিস্থিতিকে প্রথম থেকে অশান্ত করে তোলা এবং এসআইআর এর প্রক্রিয়াকে বিপর্যস্ত করা, তৃণমূলের এই এজেন্ডা বাস্তবায়িত করতে গিয়ে সাধারণ মানুষের ওপরে একটা অভিশাপ নামিয়ে এনেছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহু ভোটারের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা সত্ত্বেও কিভাবে তালিকা ফ্রিজ করা হলো সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। হুগলিতে গতকাল নির্বাচনী প্রচারে যোগ দিয়ে তিনি বলেন, পরিকল্পনা করেই বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি কোর্টে কেস করে, কিন্তু মনে রাখবেন এখনো অনেক লোকের নাম তোলা বাকি আছে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন ট্রিব্যুনালে অ্যাপ্লিকেশন করলে তাদের নামগুলো বিবেচনা করা হবে, কিন্তু তার আগে কেন ফ্রোজেন করে দিল ভোটিং রাইটসটা ফার্স্ট ফেজে? আমাদের আবার কোর্টে যাওয়া উচিত। প্রশাসনের এত অফিসারকে চেঞ্জ করেও বাংলা থেকে বাংলার অফিসাররা যারা প্রশাসনে কাজ করছিল, যারা জানে ডেমোগ্রাফি, যারা জানতো ব্লক টু ব্লক কাজের অধিকার, সবাইকে চেঞ্জ করে দিয়েছে। পরিকল্পনা করে বহু সংখ্যক বৈধ ভোটারের ভোটাধিকার অগণতান্ত্রিক পদ্ধতিতে কেড়ে নেওয়া হয়েছে বলে বামফ্রন্ট অভিযোগ করেছে। এক বিবৃতিতে গতকাল ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বিজেপি এবং রাজ্যের শাসক দল এই কাজে যুক্ত। বাদ পড়া ভোটারদের বেশিরভাগই মহিলা, গরিব এবং প্রান্তিক মানুষ বলে তিনি উল্লেখ করেন। রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনের প্রার্থীপদ প্রত্যাহারের আজ শেষ দিন। এই দফায় 152টি আসনে আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণ। এদিকে দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। এই পর্বে 142টি আসনে 29শে এপ্রিল ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়াকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করার উপর জোর দিচ্ছে। এক নির্দেশিকায় এই প্রক্রিয়ার জন্য ব্যবহৃত ফ্যাসিলিটেশন সেন্টার এবং পোস্টাল ভোটিং সেন্টারে ভোট গ্রহণের ক্ষেত্রে
নজরদারি ও নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে। নির্বাচনী দায়িত্বে থাকা ভোটারদের নির্দিষ্ট ফেসিলিটেশন সেন্টারেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ভোটিং সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রক্রিয়ায় নজরদারি বাড়াতে গ্রুপ বি পর্যায়ের একজন আধিকারিককে প্রতিটি বুথে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ বাধ্যতামূলক। এছাড়া সাধারণ পুলিশ বা ব্যয় পর্যবেক্ষকদের দিনে অন্তত 3 বার করে এই কেন্দ্রগুলি পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরা বসিয়ে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া রেকর্ড করতেও বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বালুঘাটায় হলদি নদীর ধারে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পেশায় মৎস্যজীবী 42 বছরের মহাদেব বিশ্বাস গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। গতকাল তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই তাকে খুন করেছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের সংঘর্ষে গতকাল উত্তেজনা ছড়ায়। দুপক্ষের বচসা চলাকালীন ভিড়ের মধ্যে থেকে শাসক দলের এক কর্মীর ওপর ছুরি দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। মালদার মোথাবাড়িতে বিবেচনাধীন তালিকার নিষ্পত্তির কাজে নিযুক্ত 7 বিচার বিভাগীয় আধিকারিককে ঘেরাও এবং হেনস্থা সহ মোট 12টি মামলা তদন্তভার গ্রহণ করেছে এনআইএ। ধৃত 41 জন অভিযুক্তকে গতকাল এনআইএর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যতম অভিযুক্ত আইনজীবী মোফাক্কারুল ইসলাম, আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি সহ বাকিদের কড়া নিরাপত্তায় গতকাল মালদা জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় সংস্থা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল 86 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2006 সালে দাদা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গনি খান চৌধুরীর প্রয়াণের পর মালদা লোকসভা আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার সাংসদ হন আবু হাসেন। 2009, 2014 এবং 2019-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। ডালুবাবু নামে সমধিক পরিচিত আবু হাসেমের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ। মুর্শিদাবাদের কান্দিতে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কনভয় গতকাল দুর্ঘটনার কবলে পড়ে। জীবন্তী এলাকায় তাঁর কনভয়ের পাইলট কারে আচমকাই দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা মারে। অল্পের জন্য রক্ষা পান অধীর চৌধুরী। যদিও দলের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কেতন জয়সওয়াল জখম হয়েছেন। পুলিশ ট্রাক চালককে গ্রেপ্তার করেছে। আর্থিক প্রতারণা মামলায় ইডি গতকাল কলকাতার 7টি জায়গায় দিনভর তল্লাশি চালায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একটি নির্মাণ সংস্থার কর্ণধার সুশীল মেহতার বাড়ি, ফ্ল্যাট এবং দপ্তরে চলে তল্লাশি। জাল নথি তৈরি করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। কয়লা কেলেঙ্কারি মামলায় ইডির তলবি নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে আজ এই মামলার শুনানি। রাজ্যে সরকারি ও সরকার পোষিত স্কুলে পড়ুয়াদের জন্য বিতরণ করা ইউনিফর্ম, কালো জুতো ও স্কুল ব্যাগের মান যাচাই করতে জেলা স্তরে বিদ্যালয় পরিদর্শকদের আকস্মিক পরিদর্শনের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। বিকাশ ভবন থেকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে কিনা সরেজমিনে গিয়ে তা দেখতে হবে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আজ সকাল 5:30 পর্যন্ত আলিপুরে 15.2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের 5টি জেলাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় দৈনন্দিন জীবনে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলীয় প্রার্থীর সমর্থনে ডানলপ থেকে সিথির মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য।
এখনকার বিশেষ খবর হল অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনে আজ এক দফায় ভোট গ্রহণ সকাল 7টায় শুরু হয়েছে। ত্রিপুরার ধর্মনগর কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচনের ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। দ্বিতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মরিশাস ও সংযুক্ত আরব আমিরশাহী সফর শুরু করছেন। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘিত হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। এদিকে আবার যুদ্ধের আশঙ্কায় তেহরান থেকে এখনই সেনা প্রত্যাহার করা হচ্ছে না বলে হোয়াইট হাউস জানিয়েছে। লেবাননে ইসরায়েলের রাতভর ভয়াবহ হামলায় 182 জনের মৃত্যু। কিরগিজস্তানের বিশকেকে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতায় ভারতের গ্রেকো রোমান কুস্তিগিররা মোট 5টি পদক নিয়ে এবারের অভিযান শেষ করেছেন। আসছে বিস্তারিত খবরে। অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনে আজ এক দফায় ভোট গ্রহণ সকাল 7টায় শুরু হয়েছে। সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ভোট গণনা 4ঠা মে। অসমে 126টি বিধানসভা আসনের জন্য 722 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। রাজ্য জুড়ে মোট 31,490টি বুথে চলছে ভোট গ্রহণ। এর মধ্যে 4,021টি বুথ মহিলা পরিচালিত। কেরালামে 140টি বিধানসভা আসনের জন্য মোট 883 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্র রয়েছে 30,495টি। ভোটদাতার সংখ্যা 2,72,00,000। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও মোট 30টি আসনে ভোট নেওয়া হচ্ছে। 294 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 1099টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আজ ভোট নেওয়া শুরু হয়েছে। বিকেল 5টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে আজ গোয়ার পন্ডা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের নির্দেশে তা স্থগিত করা হয়েছে। বিচারপতি বাল্মীকি মেনেজেস এবং বিচারপতি অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চ গতকাল এই রায় দেন। পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচনে আজ প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। এই দফায় 152টি আসনে আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণ। এদিকে দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13ই এপ্রিল। এই পর্বে 142টি আসনে 29শে এপ্রিল ভোট নেওয়া হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, চলতি মাসের 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশের রাইসেনে 3 দিনব্যাপী জাতীয় কৃষি মেলার আয়োজন করা হবে। তিনি বলেন, 3 দিনের এই মেলায় কৃষকরা আধুনিক কৃষি সরঞ্জাম, উন্নত বীজ, সার, জৈব কৃষি পদ্ধতি, বীমা ব্যবস্থা, প্রদেয় ঋণ সহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান ও তার সঙ্গে সফররত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে জ্বালানি ও শক্তি ক্ষেত্রে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বার্তালাপ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী কথা জানিয়ে বলেন, নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার উপর আলোকপাত করা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মরিশাস ও সংযুক্ত আরব আমিরশাহী সফর শুরু করছেন। সফরের প্রথম পর্যায়ে ডক্টর জয়শঙ্কর মরিশাসের 9ম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিয়ে মূল ভাষণ দেবেন। সে দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক খতিয়ে দেখবেন তিনি। সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গেও বৈঠক করবেন শ্রী জয়শঙ্কর। সফরে প্রতিবেশী প্রথম, ভিশন মহাসাগর এবং দক্ষিণী বিশ্বের প্রতি দায়বদ্ধতা নীতির সঙ্গে সাযুজ্য রেখেই বিদেশমন্ত্রীর এই সফর। সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আগামী 11 এবং 12 তারিখ সংযুক্ত আরব আমিরশাহী যাবেন। সেখানেও তিনি দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্বের দিকটি পর্যালোচনা করবেন। জলবিদ্যুৎ ক্ষেত্রে ভারত ভুটান সহযোগিতা জোরদার করতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল আজ 4 দিনের সফরে ভুটান যাচ্ছেন। বিদ্যুৎ মন্ত্রক জানিয়েছে, সফরকালে মন্ত্রী ভুটানের গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। এর মধ্যে রয়েছে ভারত ভুটান জ্বালানি সহযোগিতার অন্যতম 2টি কেন্দ্র পুনাতসাংচু 1 এবং পুনাতসাংচু 2 জলবিদ্যুৎ প্রকল্প। জাতীয় তদন্ত সংস্থা এনআইএর একটি বিশেষ আদালত একটি আন্তঃসীমান্ত মানব পাচার সংক্রান্ত মামলায় 4 জন বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়াও ফরেনার্স অ্যাক্ট অ্যান্ড পাসপোর্টস এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্টের বিধান অনুযায়ী তাদের প্রত্যেকের 20,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 1 মাস কারাগারে থাকতে হবে।
ভারত 2028 সালে রাষ্ট্রসংঘের 33তম জলবায়ু পরিবর্তন সংক্রান্ত শিখর সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিস বা COP33 আয়োজনের প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে। গত 2 এপ্রিল এশীয় প্রশান্ত মহাসাগরীয় গোষ্ঠীকে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বলে সূত্রের খবর। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে 2023 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত COP28 এর উদ্বোধনী অনুষ্ঠানে তার বিশেষ ভাষণে ভারতের এই প্রস্তাবের কথা জানিয়েছিলেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় দৈনন্দিন জীবনে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরেই আবার ওই পথ দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে ইরান জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেল ট্যাঙ্কারগুলিকে ইতোমধ্যেই থামিয়ে দেওয়া হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তেহরান। তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করলে সেগুলি গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আসন্ন মার্কিন ইরান কূটনৈতিক আলোচনার জন্য ইরানের 10 দফা প্রস্তাবের 3টি ধারা মার্কিন যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে বলে ইরান অভিযোগ করেছে। গতকাল গভীর রাতে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরান বলেছে, বারবার প্রতিশ্রুতি লঙ্ঘনের ফলে ওয়াশিংটনের প্রতি তাদের অবিশ্বাস আরও দৃঢ় হয়েছে। লেবাননের বিরুদ্ধে যুদ্ধবিরতি কার্যকর না করা, ইরানের আকাশসীমায় ফের ড্রোন পাঠানো এবং ইরানের ইউরেনিয়াম কর্মসূচির অধিকারকে অস্বীকার করা, এই 3টি বিষয় নিয়ে ইরান অভিযোগ করেছে। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে এখনই সেনা প্রত্যাহার করা হচ্ছে না বলে হোয়াইট হাউস জানিয়েছে। আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন দ্রুত পদক্ষেপ নেবে বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, আবার যুদ্ধের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলতি সংঘর্ষের দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করার লক্ষ্যে কূটনৈতিক আলাপ আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাচ্ছে আমেরিকা। আলোচনার পৌরোহিত্য করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশগুলিকে রপ্তানির উপর 50% শুল্ক দিতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, এই নীতি অবিলম্বে কার্যকর হচ্ছে এবং এক্ষেত্রে কোনো দেশকেই ছাড় দেওয়া হবে না। ইরানে সংঘাত চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যকে জোরালোভাবে সমর্থন করেছে হোয়াইট হাউস। তাদের যুক্তি, কয়েক সপ্তাহের তীব্র সামরিক সংঘাতের পর এই বক্তব্যই তেহরানকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এবং আলোচনা পুনরায় শুরু করতে সরাসরি ভূমিকা পালন করেছে। প্রেসিডেন্টের ভাষা, বিশেষ করে একটি চুক্তিতে না পৌঁছলে একটি গোটা সভ্যতা ধ্বংসের মুখে পড়তে পারে বলে তিনি যে মন্তব্য করেছিলেন তাকেই সমর্থন করে একথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি একটি সাময়িক ঘোষণা। সংবাদ মাধ্যমকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে গতকাল নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান না করা হলে তারা বিপুল সংখ্যক পারমাণবিক অস্ত্র এবং সহস্রাধিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলত। নেতানিয়াহু বলেন, তেহরানের ইউরেনিয়াম কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে, হয় কূটনৈতিক পথে, না হলে শক্তি প্রদর্শনের মাধ্যমেই এই লক্ষ্য অর্জিত হবে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ইসরায়েলের হামলায় গতকাল সে দেশের 182 জন নিহত হয়েছেন, যা ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তের পরপরই ইসরায়েল মধ্য বেইরুট সহ দেশের অন্যান্য স্থানে ব্যাপক হামলা চালায়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মাত্র 5 সপ্তাহের সামান্য বেশি সময়ে লেবাননে মোট 1739 জন নিহত এবং 5873 জন আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে, চলতি সপ্তাহের শুরুতে উত্তর গাজা উপত্যকায় একটি হামলায় তারা হামাসের বিস্ফোরক যন্ত্র নির্মাণ বিশেষজ্ঞ মোহাম্মদ দাওয়াতকে হত্যা করেছে। সমাজ মাধ্যমে এক বিবৃতিতে IDF বলেছে, হামাসের জন্য বিস্ফোরকের নকশা, প্রস্তুতি ও নির্মাণের নেপথ্যে মূল ব্যক্তি ছিল দাওয়াত। কিরগিজস্তানের বিশকেকে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতায় গতকাল ভারতের গ্রেকো রোমান কুস্তিগিররা আরও 3টি পদক জিতেছেন। এর মধ্যে নিতেশ সিওয়াচ রৌপ্য পদক পেয়েছেন, অন্যদিকে প্রিন্স এবং সচিন সেহরাওয়াত ব্রোঞ্জ পদক অর্জন করেন। এই 3 পদক জয়ের ফলে ভারতের গ্রেকো রোমান কুস্তিগিররা এই মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে মোট 5টি পদক নিয়ে তাদের অভিযান শেষ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনে আজ এক দফায় ভোটগ্রহণ সকাল 7টায় শুরু হয়েছে। ত্রিপুরার ধর্মনগর কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ। দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মরিশাস ও সংযুক্ত আরব আমিরশাহী সফর শুরু করছেন। খবর শেষ হল।